আসসালামু আলাইকুম। প্রিয় ৪৯তম নবাগত বিসিএস শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনাদের পরীক্ষা খুবই সন্নিকটে। আপনারা যারা পদার্থবিদ্যা অংশের ঐচ্ছিক বিষয়ের প্রস্তুতি নিচ্ছেন, তাদের প্রস্তুতিটাকে আরও বেগবান এবং গতিশীল করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজ আমরা আপনাদের একটি সাজেশনমূলক ক্লাস নিয়ে হাজির হয়েছি। যেহেতু সময় খুব কম, আমরা হয়তো বা পর্যায়ক্রমে আর সবগুলো ক্লাস এর মধ্যে শেষ করে ফেলতে হবে। আমাদের এখনও ক্লাসিক্যাল মেকানিক্সের এমসিকিউ, কোয়ান্টাম মেকানিক্সের সলিড স্টেট ফিজিক্স, এই আমাদের এই এমসিকিউগুলো দিতে হবে। আবার ইলেকট্রনিক্সের বড় কিছু অংশ রয়ে গেছে। আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ সব ক্লাসই শেষ করে দিব। আমাদের যে ক্ষুদ্র প্রয়াস, আমরা যে প্রশ্নগুলো সাজিয়েছি, আজ আমাদের একটা বড় ক্লাস আমরা নিব। আজকে থাকবে ইলেকট্রনিক্স বেসিক কথা, প্রপার্টিস অফ ম্যাটার, থার্মোডাইনামিক্স, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, পিরিয়ডিক মোশন এবং গ্র্যাভিটেশন। অর্থাৎ ইলেকট্রনিক্স নেব পদার্থের ধর্ম, তাপগতিবিদ্যা, গ্যাসের গতিতত্ত্ব, পর্যাবৃত্ত গতি এবং মহাকর্ষ বিকর্ষ। আমরা প্রথমে একটু রিকোয়েস্ট করব, যেহেতু আমাদের লেখাগুলো ভেরি ভেরি মাইক্রোস্কোপিক, অর্থাৎ হোয়াইট বোর্ডে আমরা লিখলে হয়তো বা সবগুলো প্রশ্ন আমরা আসলে সংকলন করতে পারবো না। এই জন্য আমরা এখন চিন্তা করেছি যে আমরা প্রশ্নগুলো টাইপ করে ক্লাসটা দিলে হয়তো সবচেয়ে ভালো হয়। এখান থেকে সবাই আপনারা জুম করে দেখে নিতে পারবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাস অনেকে অলরেডি দেখছে। আশা করি ইনশাল্লাহ আপনারা এখান থেকে প্রশ্ন কমন পাবেন, কারণ যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি সংখ্যকবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছিল, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আমাদের এই সাজেশনটি সাজিয়েছি এবং সিলেবাসের ভিত্তিতে, সিলেবাসে যা যা আছে সেগুলোর ভিত্তিতে, সিলেবাসের বাইরে কোনো কিছুই আমরা এখানে আনিনি। তো আমরা শুরু করি প্রথমে ইলেকট্রনিক্স অংশে। কঠিন পদার্থের শক্তি ব্যান্ডের ধারণা হলো কি ধারণা? হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, পাউলির বর্জন নীতি, বোরের নীতি, বোল্টজম্যানের নীতি। তাহলে কঠিন পদার্থের শক্তি ব্যান্ডের ধারণা হলো, সেটা হচ্ছে পাউলির বর্জন নীতি। অর্থাৎ দুটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট কখনো এক হতে পারে না। নিম্নের কোনটির শক্তি ব্যান্ড গ্যাপ সর্বোচ্চ? ধাতু, অতিপরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহী। মনে রাখতে হবে এনার্জি ব্যান্ড গ্যাপ সবচেয়ে বেশি থাকে অন্তরকের, যার কারণে হয় কি, ব্যালেন্স ব্যান্ড থেকে তার ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না। কারণ ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে গেলে তাকে অনেক বড় একটা এনার্জি গ্যাপ, ফরবিডেন এনার্জি গ্যাপ, নিষিদ্ধ যে অঞ্চল, সেটা পাড়ি দিয়ে যেতে হয় এবং সেটা সম্ভব না বিধায় কি হয় না, অন্তরক বা ইনসুলেটর পদার্থ বিদ্যুৎ পরিবহন করে না। সুতরাং সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অন্তরক। পরম শূন্য তাপমাত্রায় সিলিকন নিম্নের কোনটির মতো আচরণ করে? পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার -273.15 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 কেলভিন বলি আমরা এটাকে। এটা কিসের মতো আচরণ করবে? অধাতু, ধাতু, অন্তরক নাকি অতিপরিবাহী? তাহলে মনে রাখতে হবে যে পরম শূন্য তাপমাত্রায় সিলিকন অন্তরকের মতো কাজ করে। পরের প্রশ্ন, কক্ষ তাপমাত্রায় সিলিকনের মধ্যে নিম্নের কোনটি ঘটে? যোজনী ব্যান্ড আংশিক খালি এবং পরিবহন ব্যান্ড আংশিক পূর্ণ, যোজন ব্যান্ড খালি এবং পরিবহন ব্যান্ড আংশিক পূর্ণ, যোজন ব্যান্ড খালি, পরিবহন ব্যান্ড খালি। তাহলে কক্ষ তাপমাত্রায়, যেটা রুম টেম্পারেচার, যেটাকে আমরা বলি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে? যোজনী ব্যান্ড আংশিক খালি হবে, পার্শিয়ালি ভ্যাকেন্ট, এবং পরিবহন ব্যান্ড আংশিক পূর্ণ হবে, অর্থাৎ কন্ডাকশন ব্যান্ড পার্শিয়ালি ফিল্ড হবে। এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে ফার্মি স্তরের অবস্থান হয় শক্তি গ্যাপের কেন্দ্রের চেয়ে নিচে, শক্তি গ্যাপের কেন্দ্রে, শক্তি গ্যাপের কেন্দ্রের চেয়ে উপরে, যে কোনো স্থানে। এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে ফার্মি স্তরের অবস্থান হচ্ছে শক্তি গ্যাপের কেন্দ্রের চেয়ে উপরে। নিম্নের কোনটি নিরাকার অর্থাৎ অ্যামরপাস, অর্থাৎ সঠিক কোনো স্ট্রাকচার নেই?
আমরা সলিড স্টেট ফিজিক্সে জানি কঠিন পদার্থ যেটা, সেটাকে গ্লাস নাকি ডায়মন্ড নাকি লবণ নাকি চিনি। চিনি NaCl সে তার একটা সরবুজ আকৃতির একটা সুন্দর ঘটনা আছে, ক্রিস্টালাইন স্ট্রাকচার বলি আমরা এটাকে। সরি, লবণের, চিনিরও আছে, ডায়মন্ডেরও আছে, কিন্তু গ্লাসের না, এটা অ্যামরপাস। একটি স্বতন্ত্র সেমিকন্ডাক্টর পরমশূন্য তাপমাত্রায় নিচে কোনটির ন্যায় আচরণ করে? আমরা একটু আগে পড়লাম, সেটা হচ্ছে অন্তরকের ন্যায়। বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মধ্যে ভেজাল মিশ্রিত করার প্রক্রিয়াকে বলা হয় মিশ্রণ, ডোপিং, ব্যাপন, কোনোটি নয়, সেটা হচ্ছে ডোপিং বলে। অল্প পরিমাণ ইন্ডিয়াম দ্বারা জার্মেনিয়াম ধাতুকে ডোপিং করার প্রক্রিয়ায় একজন পেতে পারে, কি পাবে? ইন্ডিয়াম দ্বারা যদি করি, ইন্ডিয়াম দ্বারা আমরা পাবো হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর অর্থাৎ যখন আমরা ত্রিযোজী কোনো মৌল দিয়ে যখন আমরা একটা সিলিকন বা জার্মেনিয়ামের মধ্যে যখন আমরা ডোপিংয়ের মাধ্যমে ত্রিযোজী দিব, তখন সেখানে একটা হোলের সৃষ্টি হয়। এই হোলের মাধ্যমে যে কারেন্ট, মেজরিটি কারেন্ট পরিবাহিত হয়, সেটা হচ্ছে আমার পি টাইপ। নিম্নের কোনটিকে ভেজাল হিসেবে সিলিকনের মধ্যে প্রবেশ করালে এন টাইপ সেমিকন্ডাক্টর হয়? অর্থাৎ যাদের যোজনী 5 পঞ্চযোজী, ফসফরাস, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ফসফরাস, যেহেতু তার যোজনী হচ্ছে 5। তারপর আমরা আসতেছি অল্প ভেজাল জার্মেনিয়ামে সংযুক্ত করলে পি টাইপ সেমিকন্ডাক্টর পাওয়া যায় নিম্নের কোনটি? হ্যাঁ, আমরা একটু আগে পেয়েছি, সেটা হলো ত্রিযোজী মৌল। ত্রিযোজী, পঞ্চযোজী নাকি একযোজী? ত্রিযোজী। নিম্নের কোনটি এন টাইপ সেমিকন্ডাক্টর? ধনাত্মকভাবে আহিত, ঋণাত্মকভাবে আহিত, নিরপেক্ষ, ধনাত্মক অথবা ঋণাত্মক ডোপিং উপাদানের উপর নির্ভরশীল। নিম্নের কোনটি এন টাইপ সেমিকন্ডাক্টর? এখানে দিয়েছে এন টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে, এটা কি সঠিক আছে কি না? আমরা তো জানি যে এন টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে ঋণাত্মকভাবে, আসলে আহিত শব্দটা বলা ঠিক নাই, যেন এটা হচ্ছে নিরপেক্ষ। হোল হতে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য কোনটির অবদান মুখ্য? হোল, যেহেতু আমরা জানি মেজরিটি ক্যারিয়ার হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, সুতরাং পি টাইপ। ধাতু না, স্বতন্ত্র সেমিকন্ডাক্টর না, এন টাইপের তো হলো ইলেকট্রন দ্বারা, আর হোলের মাধ্যমে হয় পি টাইপে। পি টাইপ সেমিকন্ডাক্টরে জার্মেনিয়ামকে কোনটির মধ্যে ডোপিং করা হয়? গ্যালিয়াম, কপার, ফসফরাস, নাইট্রোজেন। গ্যালিয়াম। যখন একটি পিএন জংশন ডায়োড বিপরীত বায়াসে থাকে তখন কি ঘটে? তখন হচ্ছে আমার রিভার্স বায়াস, অর্থাৎ বিপরীত বায়াসে থাকবে, তখন ডিপ্লেশন এলাকা বা ডিপ্লেশন লেয়ারটা বৃদ্ধি পায়। ওকে, এটাই। ওহম মিটার রোধের মান কত যখন একটি পিএন জংশন ডায়োড বিপরীত বায়াসে থাকে? অর্থাৎ ওহম মিটার রোধের মান কত যখন একটি পিএন জংশন ডায়োড বিপরীত বায়াসে থাকে? সেটা 0, নিম্ন, উচ্চ, অসীম। সেটা হচ্ছে উচ্চ, আমরা জানি সেটা হচ্ছে উচ্চ। ডায়োডের প্রয়োগ কোনটি? ডায়োড হচ্ছে আমরা জানি এসিকে ডিসিতে পরিণত করে, সে হচ্ছে সিগন্যালটা অল্টারনেট কারেন্টকে ডিরেক্ট কারেন্টে পরিণত করে, অর্থাৎ একটা রেকটিফায়ার হিসেবে কাজ করে। সুতরাং এখানে দিয়েছি স্পন্দক, অসিলেটর, বিবর্ধক, অ্যাম্পলিফায়ার, রেকটিফায়ার, মডুলেটর। সঠিক অ্যান্সার হচ্ছে রেকটিফায়ার। আর বিবর্ধক হচ্ছে ট্রানজিস্টর, ট্রানজিস্টর হচ্ছে প্রয়োগ। নিম্নের কোনটি জেনার ডায়োড দ্বারা গঠিত? জেনার ডায়োড হচ্ছে আমাদের যে কয়েক রকমের ডায়োড আছে লেড, তার মধ্যে একটি লাইট ইমিটিং ডায়োড। তো জেনার ডায়োড দ্বারা গঠিত, জেনার ডায়োড কী দ্বারা গঠিত? না, কোনটি জেনার ডায়োড দ্বারা গঠিত? জেনার ডায়োড দ্বারা গঠিত কোনটি? অসিলেটর, রেগুলেটর, রেকটিফায়ার, ফিল্টার। রেগুলেটর হচ্ছে জেনার ডায়োড দ্বারা গঠিত। নিম্নে কোনটি ট্রানজিস্টরের উপাদান? ট্রানজিস্টরের উপাদান চিপস, অন্তরক, অর্ধপরিবাহী এবং ধাতু। ট্রানজিস্টর আমরা জানি সেমিকন্ডাক্টর দ্বারা, অর্থাৎ জার্মেনিয়াম অথবা সিলিকন দ্বারা গঠিত হবে। ডিপ্লেশন লেয়ারে বিভব বাধা কোনটির উপস্থিতির জন্য দায়ী? স্থির আয়ন, হোল, ইলেকট্রন, নিষিদ্ধ, ব্যান্ড। তাহলে ডিপ্লেশন লেয়ার বিভব বাধা কোনটির উপস্থিতির জন্য দায়ী? স্থির আয়ন বা স্ট্যাটিক চার্জ অর আয়ন। একটি পিএন জংশন ডায়োডে তারণ প্রবাহের জন্য দায়ী কোনটি? তড়িৎ ক্ষেত্র, আদান পরিবাহক ঘনত্ব, ইলেকট্রনের সংঘর্ষ, তাড়িৎ বিভব। এটা হচ্ছে আদান পরিবাহক ঘনত্ব। জেনার ডায়োডে কেন হঠাৎ তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়? হঠাৎ আয়নিক বন্ধন ভেঙে যাওয়া, হঠাৎ সমযোজী বন্ধন ভেঙে যায়। এখানে মনে রাখতে হবে জেনার ডায়োডে হঠাৎ তড়িৎ প্রবাহ মাত্রা তখনই বেড়ে যায় যখন হচ্ছে এদের মাঝখানে যেই কোভালেন্ট বন্ড আছে, সেই কোভালেন্ট বন্ডগুলো যখন ভেঙে যায়, সমযোজী বন্ধনগুলো যখন ভেঙে যায়, তখনই তড়িৎ প্রবাহ মাত্রাটা
বেড়ে যায়। ওকে, তাহলে আমরা এটা সঠিকভাবে জানলাম যে হঠাৎ সমযোজী বন্ধন ভেঙে গেলে একটি স্পন্দক কি? বৃহৎ গেইনের একটি বিবর্ধক, নেগেটিভ ফিডব্যাকের একটি বিবর্ধক, ধনাত্মক ফিডব্যাকের একটি বিবর্ধক, ফিডব্যাকবিহীন একটি বিবর্ধক। তাহলে আমরা জানি সেটা হচ্ছে আমাদের ধনাত্মক ফিডব্যাকের একটি বিবর্ধক। ফিডব্যাক কি? ফিডব্যাক হচ্ছে যেমন কোনো একটা অসিলেটরে আমি যে আউটপুটটা পাবো সেই আউটপুটটাকে আবার আমি ইনপুটে যখন ইনজেক্ট করাবো তখন সেই ঘটনাটাকে আমরা বলবো ফিডব্যাক। তো ধনাত্মক ফিডব্যাকের একটি বিবর্ধক হচ্ছে স্পন্দক, পজিটিভ ফিডব্যাক। পরের প্রশ্ন হচ্ছে রেকটিফিকেশন কি? রেকটিফিকেশন হচ্ছে এসিকে ডিসিতে পরিণত করার প্রক্রিয়া। হ্যাঁ। নিম্ন এসিকে উচ্চ এসিতে পরিণত করা? না। ডিসিকে এসিতে পরিণত করা? না। নিম্ন ডিসিকে উচ্চ ডিসিতে পরিণত করা? না। এসিকে ডিসিতে পরিণত করার প্রক্রিয়াটার নাম হচ্ছে রেকটিফিকেশন। ট্রানজিস্টর বিবর্ধক হিসেবে আচরণ করার শর্ত নিরূপণ করো। নিঃসরক পিট জংশন সমবর্তী যোগে এবং পিট সংগ্রাহক জংশন বিপরীত যোগে থাকবে। হ্যাঁ, অর্থাৎ যে আমার ইমিটার এবং বেস থাকবে ফরওয়ার্ড বায়াসে, বেস এবং কালেক্টর থাকবে রিভার্স বায়াসে। এটা আমাদের সঠিক। নিম্নের কোনটি সমবর্তী যোগকে পরিচালিত হয়? এলইডি, জেনার ডায়োড, ফটো ডায়োড, সোলার সেল। অর্থাৎ সমবর্তী যোগে বা ফরওয়ার্ড বায়াসে পরিচালিত হয় কি? লাইট ইমিটিং ডায়োড। মনে রাখতে হবে, এটা আসতে পারে পরীক্ষায় যে নিম্নের কোনটি ফরওয়ার্ড বায়াসে পরিচালিত হয়? লাইট ইমিটিং ডায়োড। নিম্নের কোনটিতে কোনো বাহ্যিক বায়াস প্রয়োগ করা হয় না? জেনার ডায়োডে করা হয়, সোলার সেলে করা হয় না, ফটো ডায়োডে করা হয়, এলইডিতে করা হয়। তাহলে সোলার সেল। নিম্নের কোনটি ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহৃত হয়? এলইডি, জেনার ডায়োড, ফটো ডায়োড, সোলার সেল। দ্যাট মিন্স অর্থাৎ ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে হচ্ছে জেনার ডায়োড। এটা মনে রাখতে হবে, রেগুলেটর। মোট কয় ধরনের ট্রানজিস্টর আছে? 2 ধরনের, পিএনপি এবং এনপিএন। তারপরে আছে একটি ট্রানজিস্টারে কোনটি আদান বাহক সরবরাহ করে? সংগ্রাহক পিট, নিঃসরক চার্জার, নিঃসরক বা ইমিটার। আমরা এখান থেকে কি করি? আউটপুটটা নেই। ট্রানজিস্টারের কোনটির এলাকা অপেক্ষাকৃত বৃহৎ? সবচেয়ে ছোট থাকবে আমার হচ্ছে বেস, আর সবচেয়ে বৃহৎ থাকবে কালেক্টর, আর মাঝামাঝি থাকবে ইমিটার। সেমিকন্ডাক্টরের মধ্যে বন্ধন হলো, এটা হচ্ছে যে বন্ধন সেটা হচ্ছে সমযোজী বন্ধন, কোভালেন্ট বন্ড। একটি সেমিকন্ডাক্টরের মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি? মুক্ত ইলেকট্রনের সংখ্যা n হচ্ছে √T³। n ইজ প্রপোর্শনাল টু √T³ হবে। একটি ট্রানজিস্টরের মূল ফাংশন কি? এটার মূল ফাংশন হচ্ছে একটা সিগন্যালকে বর্ধিত করা, অর্থাৎ সে অ্যাম্পলিফাই করে দেয় ভোল্টেজকে। তাহলে সঠিক আনসার হচ্ছে বিবর্ধক। একটি সাধারণ পিট বিবর্ধকে অন্তর্নিহিত ভোল্টেজ ও বহি ভোল্টেজের দশা পার্থক্য কত? সেটা হচ্ছে 0। সেমিকন্ডাক্টরে কোনটি বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী? শুধুমাত্র ইলেকট্রন এবং হোল উভয়, শুধুমাত্র হোল কোনোটিই নয়। আমরা তো জানি হচ্ছে ইলেকট্রন এবং হোল দুটির জন্য এটা দায়ী। ক্রিস্টাল ডায়োড হলো, ক্রিস্টাল ডায়োড কি? আমরা যদি একটু দেখি, ক্রিস্টাল ডায়োড বিবর্ধক ডিভাইস, ফ্লাকচুয়েটিং ডিভাইস, অরৈখিক ডিভাইস, রৈখিক ডিভাইস। ক্রিস্টাল ডায়োড হচ্ছে একটা অরৈখিক বা নন লিনিয়ার ডিভাইস। একটি স্বতন্ত্র সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেলের অবস্থান হলো নিষিদ্ধ শক্তি গ্যাপের কেন্দ্রে, পরিবহন ব্যান্ডের নিকট, যোজনী ব্যান্ডের নিকট, নিষিদ্ধ শক্তি গ্যাপের যে কোনো বিন্দুতে। সঠিক অ্যান্সার হচ্ছে নিষিদ্ধ শক্তি গ্যাপের কেন্দ্রে। সবচেয়ে বেশি ব্যবহৃত সেমিকন্ডাক্টর উপাদান কোনটি? সিলিকন, জার্মেনিয়াম। সিলিকন ও জার্মেনিয়াম মিশ্রণ কোনোটিই নয়। তাহলে সবচেয়ে বেশি ব্যবহৃত সেমিকন্ডাক্টর উপাদান হলো সিলিকন, মনে রাখতে হবে। সিলিকনের জন্য 300 কেলভিন তাপমাত্রায় শক্তি গ্যাপের মান হলো 1.1 ওয়াট, 1.1 জুল সেকেন্ড, 1.1 ইলেকট্রন ভোল্ট কোনোটিই নয়। এটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। একটা ব্যবহারিক একক 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। জার্মেনিয়ামের জন্য নিষিদ্ধ গ্যাপ হলো 0.72 ইলেকট্রন ভোল্ট। এন টাইপ সেমিকন্ডাক্টর নির্মের কোনটি মেজরিটি আদান বাহক? সেটা হচ্ছে ইলেকট্রন, আর মাইনরিটি আছে হোল। পঞ্চযোজী ভেজাল যেমন অ্যান্টিমনি, আর্সেনিক, বিসমাথ এবং ফসফরাস একটি স্বতন্ত্র সেমিকন্ডাক্টরে যুক্ত করাকে বলা হয় ক্রয়িতা এবং পি টাইপ ভেজাল, দাতা এবং এন টাইপ ভেজাল। বলছে পঞ্চযোজী ভেজাল, যেমন অ্যান্টিমনি, তাহলে পঞ্চযোজী দিলে সেখান থেকে আমরা পাবো হচ্ছে কি? এন টাইপ, কারণ একটা ইলেকট্রন অ্যাক্সিস থাকে এবং সেটা হবে ডোনার, দাতা। তাহলে সঠিক আনসার হচ্ছে খ।
ভেজাল যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, তাহলে এটা হবে আমার পি টাইপ, অর্থাৎ একটা হোল সৃষ্টি হয়। ক্রিস্টাল কঠিন পদার্থ নিম্নের কোনটি? ক্রিস্টালাইন কঠিন পদার্থ নিম্নের কোনটি? আইসোট্রপিক, অ্যামরফাস এবং ইউনিপটেনশিয়াল। তাহলে ক্রিস্টালাইন কঠিন পদার্থ হচ্ছে আইসোট্রপিক। একটি পদার্থের মধ্যে ইলেকট্রনের গতিশীলতাকে প্রকাশ করার জন্য নিম্নের কোন একক ব্যবহার করা হয়? মিটার স্কোয়ার পার ভোল্ট সেকেন্ড। একটি ধাতুতে তাড়িত পরিবহন ইলেকট্রন এবং হোলের মাধ্যমে হয়। তাপমাত্রা বৃদ্ধির সাথে পরিবাহিতা হ্রাস পায়। পরিবহন ব্যান্ড খালি কোনোটি নয়। মনে রাখতে হবে তাপমাত্রা বৃদ্ধির সাথে পরিবাহিতা হ্রাস পায়। এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা 47টা প্রশ্ন নিয়ে সাজিয়েছি ইলেকট্রনিক্স। মানে প্রথম বেসিক প্রশ্নটা আমাদের রাডার আছে, জেফেট আছে, মসফেট আছে, আমাদের আরও পড়তে হবে মডুলেশন, ডিমডুলেশন, আমরা নেক্সট ক্লাসে সেগুলো দেব ইলেকট্রনিক্সের। এবার আমরা চলে আসি প্রপার্টিস অফ ম্যাটার, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। প্লবতা সূত্র কে দিয়েছিলেন? আর্কিমিডিস, প্লাঙ্ক, বার্নৌলি এবং নিউটন। মনে রাখতে হবে প্লবতা সূত্র দিয়েছে বিজ্ঞানী আর্কিমিডিস। তারপরের প্রশ্ন হচ্ছে, এখানে আমাদের বিশেষ সিলেবাসে বার্নৌলির ইকুয়েশন আছে, সুতরাং এটা খুবই ইম্পর্ট্যান্ট। বার্নৌলির সূত্রের ভিত্তি কী? পরীক্ষায় এটা আসার সম্ভাবনা খুবই বেশি যে বার্নৌলির সূত্রের ভিত্তি কী। সেটা শক্তি সংরক্ষণশীলতার নীতি, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, শক্তি এবং ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। মনে রাখতে হবে বার্নৌলির সূত্র উত্তর তোমার সূত্রের ভিত্তি হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার নীতি। গরম স্যুপ শীতল স্যুপ অপেক্ষা অধিক মজাদার কেন? একটু গরম গরম স্যুপ খাইলে সেটা ভালো লাগে কেন? এর কারণ হচ্ছে কৌশিকতার জন্য এর ঘনত্ব কম, এর উচ্চ পৃষ্ঠ টান, এর নিম্ন পৃষ্ঠ টান। তাহলে মনে রাখতে হবে যে গরম স্যুপ শীতল স্যুপ অপেক্ষা অধিক মজাদার হয় নিম্ন পৃষ্ঠটানের কারণে। বিমান উত্তোলন কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? বার্নৌলি, নিউটন, কেপলার। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু আমাদের 49তম বিসিএসের সিলেবাসে রয়েছে বার্নৌলির ইকুয়েশনস, সুতরাং থাকতে পারে। তাহলে এটা হবে বিমান উত্তোলন কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? সেটা হচ্ছে বার্নৌলির। বলের স্পিন কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? আর্কিমিডিস। ম্যাগনাস প্রভাব, বার্নৌলি, নিউটন। ম্যাগনাস প্রভাব। সবুজ কাগজে কোন সূত্রের ক্রিয়ার কালি উঠে? কৌশিকতা, ঘনত্ব, পৃষ্ঠটান এবং অধিশোষণ। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কৌশিকতা। কোন সূত্রের মাধ্যমে ধাতুর বিশুদ্ধতা পরীক্ষা করা হয়? বার্নৌলি, নিউটন, কেপলার। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ধাতুর বিশুদ্ধতার পরীক্ষা করা হয় কেপলারের সূত্রের মাধ্যমে। সান্দ্রতাঙ্কের এসআই একক কি? প্যাসকেল সেকেন্ড, ডেকাপয়েস, পয়েস। ক এবং খই এটা আমাদের সঠিক অ্যান্সার। গ্যাসের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সান্দ্রতাঙ্ক কী হয়? সান্দ্রতাঙ্ক তাপমাত্রার সাথে সাথে বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে, আগে কমে পরে বাড়ে হবে। সঠিক অ্যান্সারটা হচ্ছে বৃদ্ধি পায়। প্রবাহীর তাপমাত্রা বৃদ্ধির সাথে সান্দ্রতা বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে, পরে কমে পরে বাড়ে। এটা হবে আগে কমে পরে বাড়ে, এটা হচ্ছে হ্রাস পায়। যখন একটি বস্তুকে তরলে নিমজ্জিত করা হয় তখন এর উপর কোন বল প্রয়োগ করা হয়? ভর, ঊর্ধ্বমুখী ধাক্কা, ওজন, ক্ষয় এবং গ। ঊর্ধ্বমুখী ধাক্কা এবং ওজন, আমরা যেটা প্লবতা বলে থাকি পানির ঊর্ধ্বমুখী বলকে। কোনো বলা আছে কোনো একটি সুই অথবা পিন পানিতে ভাসে সান্দ্রতা নাকি সংশক্তি বল, পৃষ্ঠটান, পৃষ্ঠ শক্তি। তাহলে কোনো একটি সুই অথবা পিন পানিতে ভাসে হচ্ছে পৃষ্ঠ টানের জন্য, পৃষ্ঠ শক্তির জন্য না, সারফেস টেনশনের জন্য হয়। বায়ুপূর্ণ একটি বেলুন উপরের দিকে উঠে যখন শুধুমাত্র একে পূর্ণ করা হয় শীতল বায়ু, যে গ্যাসের ঘনত্ব বায়ু অপেক্ষা বেশি, যে গ্যাসের ঘনত্ব বায়ু অপেক্ষা কম, জলীয় বাষ্প। তাহলে মনে রাখতে হবে সেই বায়ুকে আমরা বেলুনের মধ্যে ভর্তি করব যেটার ঘনত্ব হচ্ছে বায়ুর চেয়ে কম। বায়ুর চেয়ে কম থাকার কারণে সেটা উঠতে পারে, আর বায়ুর চেয়ে বেশি হলে সেটা নিচে পড়ে যাবে। সুতরাং এই হলো সাইকোলজি। হাইড্রোলিক লিফট কোন নীতির উপর কাজ করে? জুলের, নিউটন, বার্নৌলি এবং প্যাসকেল। হাইড্রোলিক লিফট কাজ করে প্যাসকেলের সূত্রের উপরে। নিম্নের কোন ঘটনাটি পৃষ্ঠটান দ্বারা ঘটে না? কৌশিক নলের উত্থান, বৃষ্টির ফোঁটা, প্রবাহের প্রবাহ, সাবান অথবা ডিটারজেন্ট থেকে ময়লা সরানো। তাহলে এখানে আমরা জানি যে নিম্নের কোন ঘটনাটি পৃষ্ঠটান দ্বারা ঘটে না? পৃষ্ঠটান দ্বারা ঘটনা হচ্ছে প্রবাহের প্রবাহ, আর সবগুলো পৃষ্ঠটান দ্বারা ঘটে। সামুদ্রিক মাছকে যখন গভীর থেকে পৃষ্ঠে আনা হয় তখন তাদের শরীরের ভিতরে রক্তপ্রবাহের জন্য তাদের শরীর ফেটে যায়। এর কারণ কি? উচ্চ চাপের কারণে, গতিবেগ খুব দ্রুততার কারণে, নিম্নচাপের কারণে, গতিবেগ খুব কম, অর্থাৎ চাপের কারণে। নিম্নের কোনটিকে গ্লাসের পাত্রে রাখলে এটি এর দেওয়ালকে ভিজাবে না?
অ্যালকোহল, পারদ, ফেনল এবং পানি, এটা হচ্ছে পারদ। গভীর সমুদ্রের সাঁতারুর কর্ণপটহ হতে পারে, এর কারণ কি? উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ, উচ্চ জলীয় চাপ, অক্সিজেনের প্রভাব, সবগুলো। এটা হচ্ছে উচ্চ জলীয় চাপ। পানির সর্বোচ্চ ঘনত্ব হলো 277 কেলভিন, 273 কেলভিন, 373 কেলভিন, 269 কেলভিন। পানির সর্বোচ্চ ঘনত্ব হলো 277 কেলভিন, অর্থাৎ আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক। 4-এর সাথে 273 যোগ করলে হয় 277। এইটা আর কি এইভাবে দিয়েছে। যখন একটি জাহাজ মিঠা পানি থেকে লোনা পানিতে যায় তখন এটি সামান্য ডুবে পুরোপুরি ডুবে যায়, 277 কেলভিন, কোনো প্রভাব পড়ে না। যখন একটি জাহাজ মিঠা পানি থেকে লোনা পানিতে যায় তখন তার তাপমাত্রা হয় 277 কেলভিন। তারপরে বলা আছে একটি কৌশিক নলকে পানির মধ্যে উল্লম্বভাবে ডুবানো হলে তখন কৌশিক নলের উচ্চতা বাহিরের উচ্চতার সমান হলে স্পর্শকোণ কত হবে? একটি কৌশিক নলকে পানির মধ্যে উল্লম্বভাবে ডুবানো হলে এটা স্পর্শকোণ হবে 90 ডিগ্রি। কঠিন, তরল এবং গ্যাসের মধ্যে কোনটির স্থিতিস্থাপকতা সর্বোচ্চ? যেহেতু স্থিতিস্থাপকতা হচ্ছে তার স্থিতিস্থাপকতা বা আমরা ইলাস্টিসিটি জানি, সেখানে একটা ফোর্সের একটা ব্যাপার আছে এবং ফোর্স দিলে সেটা আবার রেস্টোরিং ফোর্স দেয়, সুতরাং কঠিনের সবচেয়ে বেশি হবে, সেই কঠিনের রেস্টোরিং ফোর্স সবচেয়ে বেশি। যখন একটি তরলে তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন এর পৃষ্ঠের তাপমাত্রা কী হয়? যখন একটি তরলে তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন পৃষ্ঠের তাপমাত্রা কিন্তু কমে যায়। এই উল্টা, মানে আমরা হয়তো মনে করতে পারি যে তরলে তাপমাত্রা বৃদ্ধি করা হলে পৃষ্ঠের তাপমাত্রা কী হবে? বাড়বে না, এটা উল্টা হয়ে যায়, কমে যায়। একটি প্রবাহের উপর গতিশীল আর ব্যাসার্ধের একটি ক্ষুদ্র বলের উপর সান্দ্র বল নিম্নের কোনটির সমানুপাতিক? আর অর্থাৎ ব্যাসার্ধের সমানুপাতিক। পানির ঘনত্ব 0 ডিগ্রিতে সবচেয়ে বেশি, 4 ডিগ্রিতে সবচেয়ে বেশি, -4 ডিগ্রিতে সবচেয়ে কম, 0 ডিগ্রিতে সবচেয়ে কম। 4 ডিগ্রি সেলসিয়াসে পানির তাপমাত্রা পানির ঘনত্ব সবচেয়ে বেশি। পৃষ্ঠটানের আবির্ভাব হয় কোনটির কারণে? কোহেসিভ বল, অ্যাডহেসিভ বল, মহাকর্ষ বল, স্থিরতড়িৎ বল। পৃষ্ঠটানের আবির্ভাব হয় কোহেসিভ ফোর্সের কারণে। তিনটি তরলের ঘনাঙ্ক যথাক্রমে D1, D2, D3। একই আয়তনের 3টি পাত্রে তাদের মিশ্রণ করা হলো। মিশ্রিত দ্রবণের ঘনত্ব 6D, 2D, 8D এবং 4D। সঠিক অ্যান্সার হচ্ছে 2D। মেঘসমূহ বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় কারণ তাদের নিম্ন ঘনত্ব, নিম্ন তাপমাত্রা, নিম্ন চাপ, নিম্ন সান্দ্রতা। তাহলে মেঘসমূহ বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়, এর কারণ হচ্ছে তাদের ঘনত্ব কম। এই হচ্ছে আমাদের কি গেল, আমাদের প্রপার্টিস অফ ম্যাটার গেল। আমরা এখন আলোচনা করব হচ্ছে থার্মোডিনামিক্স, তাপ গতিবিদ্যা। কোন প্রক্রিয়ায় তাপ সবচেয়ে বেশি দ্রুত স্থানান্তরিত হয়? পরিবহন, পরিচালন, বিকিরণ, কোনোটি নয়, এটা হচ্ছে বিকিরণ। মনে রাখতে হবে যে বিকিরণ বা রেডিয়েশন প্রক্রিয়া তাপ সবচেয়ে বেশি স্থানান্তরিত হয় কন্ডাকশন কনভেকশনের চেয়ে। কোন প্রক্রিয়া তাপ স্থানান্তরে শক্তি এবং ভর স্থানান্তরিত হয়? মনে রাখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট। কোন প্রক্রিয়া তাপ স্থানান্তরে শক্তি এবং ভর স্থানান্তরিত হয়? সেটা হচ্ছে পরিচলন। 1 ক্যালোরি সমান কত জুল? 1 ক্যালোরি সমান 4.18 জুল। হিলিয়াম, নিয়ন এবং আর্গন কোন গ্যাসের উদাহরণ? এটা দ্বিআণবিক, ত্রিআণবিক, ভূআণবিক, এক আণবিক। তাহলে হিলিয়াম এবং আর্গন কোন গ্যাসের উদাহরণ? সেটা হচ্ছে এক আণবিক। অর্থাৎ আমরা জানি সকল নিষ্ক্রিয় গ্যাসগুলো এক পারমাণবিক, তাই না? সকল নিষ্ক্রিয়গুলো হচ্ছে এক পরমাণু, আর যেগুলো দ্বিপরমাণু তাদেরকে কখনো এককভাবে পাইলে তাদের পূর্বে আমরা জাইমন অক্সিজেন ব্যবহার করি, জাইমন শব্দটা ব্যবহার করি। বর্গমূলীয় গড় বর্গবেগ নিম্নের কোনটির বর্গমূলের সমানুপাতিক? চাপ, আয়তন, গতিশক্তি, পরম শূন্য তাপমাত্রা। আমরা সবাই জানি সেটা পরম শূন্য তাপমাত্রা আমরা পেয়েছি, তাই না? CRMS = 3RT/m। তাহলে পরম শূন্য তাপমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। বিকিরণের মাধ্যমে কৃষ্ণ বস্তুর তাপমাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম কি? আমরা জানি ব্যারোমিটার, থার্মোমিটার, পাইরোমিটার, ম্যানোমিটার। পাইরোমিটার সাধারণত যে সমস্ত বস্তুর তাপমাত্রা 500 ডিগ্রি সেলসিয়াসের উপরে হয় সে সমস্ত বস্তুর তাপমাত্রা মাপার জন্য আমরা পাইরোমিটার শব্দটা ব্যবহার করি। এবং কোনো পরীক্ষা আসে যে সূর্যের তাপমাত্রা মাপার জন্য কোন থার্মোমিটার ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পাইরোমিটার। চার্লসের সূত্র অনুসারে গ্যাসের আয়তন নিম্নের কোনটির সমানুপাতিক? হ্যাঁ, আমরা জানি চার্লসের সূত্র অনুসারে গ্যাসের আয়তন পরম শূন্য তাপমাত্রার সমানুপাতিক। কোন তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি স্কেল এবং ফারেনহাইট স্কেল একই তাপমাত্রা প্রদর্শন করে? এখানে একটা সূত্র আছে আমরা জানি C/5 F - 32/9, অর্থাৎ সূত্র আছে C/5 = F - 32/9 = K - 273/5,
অর্থাৎ সেলসিয়াস, ফারেনহাইট এবং ক্যালভিনের তিনটার মধ্যে স্কেল সম্পর্ক, এবং এটা আমাদের মনে রাখার মতো। এটা অনেকবার বিভিন্ন অ্যাডমিশন টেস্টেও এসেছিল, বিশেষ করে মেডিকেলে, ভার্সিটি, সেখানে এটা -40°C আমরা জানি। ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাঙ্ক কত আমরা জানি, সেটা হচ্ছে 32 থেকে 212। গলনাঙ্ক হচ্ছে 32° ফারেনহাইট এবং স্ফুটনাঙ্ক হচ্ছে আমাদের 212° ফারেনহাইট। ফারেনহাইট স্কেলকে ক্লিনিক্যাল স্কেল বা ডাক্তারি স্কেল বা ডাক্তারি থার্মোমিটার বলা হয়। টেলিফোন লাইন কখন ঢিলা এবং কখন শক্ত হয়? হ্যাঁ, ঢিলা হয় গ্রীষ্মকালে এবং শক্ত হয় শীতকালে। কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে পৃষ্ঠের ক্ষেত্রফলের পরিবর্তনকে বলে চরম প্রসারণ গুণাঙ্ক। এটাকে বলা হচ্ছে চরম প্রসারণ গুণাঙ্ক। ওকে, পানি বলা আছে পানি 0°C থেকে 4°C মাঝে কি হয়? প্রসারিত হয়, সংকুচিত হয়, প্রসারিত হয় না, আবার সংকুচিত হয় না, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হচ্ছে পানি 4°C থেকে 0°C থেকে 4°C মধ্যে সবচেয়ে বেশি সংকুচিত হয়। কোনো বস্তুর আপেক্ষিক তাপ বলতে বোঝায় সেই তাপ যা একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করে, সেটাই হচ্ছে আমার S, অর্থাৎ Q = m s del theta। S এর মান হচ্ছে Q/m × del theta। তো এখানে কিউর একক যদি আমরা একক তাপের একক জুলের সংজ্ঞা অনুসারে বসাই, তাহলে কিউর মান 1 জুল, ভরের একক 1 কেজি এবং তাপমাত্রার পার্থক্য 1 কেলভিন বসাইলে এসের মান পাবো আমরা, এসের মান পেয়ে যাবে আপেক্ষিক তাপ। কোনো বস্তুর তাপমাত্রা 1°C বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলে তাপীয় ধারণ ক্ষমতা। আমরা জানি তাপীয় ধারণ ক্ষমতা পদার্থের কোন ধরনের বৈশিষ্ট্য যা ভরের উপর নির্ভরশীল? এটা হলো এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ হচ্ছে যে বৈশিষ্ট্য বস্তুর ভরের উপর নির্ভরশীল, সে বৈশিষ্ট্যটাকে এক্সটেন্সিভ বলা হয় ভরের উপর। যেমন আমরা জানি যে ঘনমাত্রা C = 1000 W/m × V। দেখতে যদি ব্যাখ্যা দেই, C = 1000 W/m × V। তাপমাত্রার সাথে কিন্তু V এর পরিবর্তন হয়, সুতরাং এই ঘনমাত্রাটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। m ধ্রুবক, তাহলে এটার উপর নির্ভরশীল নয়, তাহলে বোঝা গেল শুধুমাত্র ভরের উপর নির্ভরশীল, অর্থাৎ C is indirectly proportional to W। যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সরাসরি ভরের উপর নির্ভরশীল সেটাকে আমরা বলি এক্সটেন্সিভ প্রপার্টি। সুতরাং ঘনমাত্রা একটি এক্সটেন্সিভ প্রপার্টি। পানিসমূহ হলো একটি বস্তুর ভর এবং আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার গুণফল, যোগফল নাকি অনুপাত, গুণফল পার্থক্য, এটা হচ্ছে গুণফল, অর্থাৎ W = m × C, অর্থাৎ বস্তুর ভর এবং আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার গুণফলকে বলা হয় পানিসম। CP - CB = R। এই প্রতিপাদনকে বলা হয় কি? বয়লের সূত্র, চার্লসের সূত্র, নিউটনের সূত্র, মেয়ারের সূত্র। মনে রাখতে হবে CP - CB এই সূত্রটা হচ্ছে মেয়ারের সূত্রের। ওকে, CP/CB কে বলা হয় মেয়ারের অনুপাত, রুদ্রতাপীয় অনুপাত, রুদ্রতাপীয় প্রতিসরাঙ্ক, নিউটনের সূত্র। এটা আমরা গামা বলি, এই গামাটা হচ্ছে রুদ্রতাপীয় প্রতিসরাঙ্ক। আমরা একটু মনে করে দেই, এখানে সবাই কিন্তু আমরা গামাই জানি, গামা গামা খালি বলি CP/CB, বাট এই গামার সঠিক পরিচয়টা হচ্ছে রুদ্রতাপীয় প্রতিসরাঙ্ক, অর্থাৎ অ্যাডিয়েবেটিক আমার কোএফিসিয়েন্ট। একটি স্থির চাপে যে তাপমাত্রায় পানি, কঠিন তরল ও বায়ু এই তিন অবস্থায় বিরাজমান থাকে তাকে কি বলে? তাকে বলে ট্রিপল পয়েন্ট বা তৌধবিন্দু। আমরা জানি এটা। পানির তৌধবিন্দুর তাপমাত্রা হলো ড্যাশ এবং 611.2 পারদ চাপ। পানির তৌধবিন্দুর তাপমাত্রা হচ্ছে 273.16 ডিগ্রি কেলভিন। একটি স্থির তাপমাত্রায় কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করতে যে তাপের প্রয়োজন হয় তাকে কি বলে? সুপ্ত তাপ। অর্থাৎ অবস্থার পরিবর্তন, অর্থাৎ এখানে আমার কি তাপের পরিবর্তন হবে না, তাপমাত্রার পরিবর্তন হবে না। তাপমাত্রা পরিবর্তন না করে যখন কোনো বস্তুর অবস্থা পরিবর্তন করা হয়, অর্থাৎ কঠিন থেকে সেটা তরল, বা তরল থেকে বাষ্পে পরিণত হয়, সাধারণত কঠিন থেকে তরল, তখন আমরা সেই তাপকে বলি সুপ্ত তাপ বা লীন তাপ বা ল্যাটেন্ট হিট অফ ফিউশন, গলনের সুপ্ত তাপ। আপেক্ষিক তাপের SI একক হলো জুল কেজি পার কেলভিন। তাপ ধারণ ক্ষমতার SI একক হলো জুল পার কেলভিন। তাপীয় প্রসারণ গুণাঙ্কের মাত্রা কি? তাপীয় প্রসারণ গুণাঙ্কের মাত্রা কেলভিন, কেজি পার 1, কেলভিন পার 1। আমরা সবাই জানি এটা হচ্ছে কেলভিন পার 1, অর্থাৎ পার কেলভিন হবে এটার অ্যান্সার। পানি সময়ের SI একক হলো কেজি। পরম শূন্য তাপমাত্রায় প্রত্যেক গ্যাসের থাকে ড্যাশ চাপ, শূন্য চাপ। পরম শূন্য তাপমাত্রায় প্রত্যেক গ্যাসের থাকবে ড্যাশ চাপ, শূন্য চাপ। সকল বস্তু পরম শূন্য তাপমাত্রার উপর বিকিরণের নিঃসরণের হার তাদের পরম তাপমাত্রার কত ঘাতের সমানুপাতিক? চতুর্থ ঘাতের সমানুপাতিক। আমরা বিকিরণের সূত্র থেকে এটা জানি।
তাপ স্থানান্তরে কোন দশায় তাপীয় বস্তু প্রকৃত গতিতে থাকলে তাদের কি বলে? পরিচলন বলে। তাপীয় পরিবাহিতাঙ্কের মান কোনটির উপর নির্ভর করে? পদার্থের প্রকৃতি। শ্রেণী সমবায়ে মোট তাপীয় রোধ প্রত্যেকটি আলাদা আলাদা রোধের যোগফল। এটা আবার রোধের সূত্র চলে আসছে কেন এখানে? মহাকর্ষ ক্ষেত্রের উপস্থিতির জন্য তাপ স্থানান্তরের কোন প্রক্রিয়া প্রয়োজন? মহাকর্ষ ক্ষেত্রের উপস্থিতির জন্য তাপ স্থানান্তরের কোন প্রক্রিয়া প্রয়োজন? সেটা কি তরল পদার্থের আলোড়ন, পরিবহন, প্রাকৃতিক পরিচলন নাকি বিকিরণ? পরিবহন, শুধুমাত্র পরিবহন। উইনচের সরণ সূত্র অনুসারে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য যা সর্বোচ্চ তীব্রতা নিঃসরিত হয় তা নিম্নের বস্তুটির কোনটির সমানুপাতিক? সেটা হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। সুষম হতে রশ্মির উপর লম্বভাবে পৃথিবীতে স্থাপিত একটি কৃষ্ণবস্তু প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময় গৃহীত মোট সৌর বিকিরণের পরিমাণকে কি বলে? সেটাকে আমরা বলি সৌর ধ্রুবক। এটা আমাদের বিকিরণ অধ্যায় থেকে আসছে, আমাদের এটা সিলেবাসে আছে। সঠিক উক্তিটি চিহ্নিত করো। ভালো শোষক, ভালো বিকিরক। উষ্ণ আদর্শ কৃষ্ণ বস্তুর শোষণ ক্ষমতার মান 1, সাদা বস্তুর প্রতিসরণ ক্ষমতার মান 1। উপরের সবগুলো সঠিক অ্যান্সার হচ্ছে উপরের সবগুলো। সূর্য থেকে তাপ কোন প্রক্রিয়া আসে? সেটা হচ্ছে বিকিরণ। বস্তু এবং পারিপার্শ্বিকের মধ্যে সর্বদাই তাপ বিকিরণের নিরবিচ্ছিন্ন বিনিময় হয়। একে কোন সূত্র বলা হয়? ওকে, এটা হচ্ছে প্রিভস্টের বিনিময় সূত্র। কারশফের সূত্র নিম্নের কোনটি? একটি ভালো শোষক অবশ্যই একটি খারাপ বিকিরক। একটি ভালো শোষক অবশ্যই একটি ভালো বিকিরক। হ্যাঁ, এটাই একটি ভালো শোষক যে করবে, অর্থাৎ শাসন করা তারই সাজে সোহাগ করে, যে কথাটা এরকম, অর্থাৎ যেটা ভালো শোষণ করবে সেটাই সবচেয়ে বেশি ভালো বিকিরণ করবে। এটা সঠিক অ্যান্সার হচ্ছে একটি ভালো শোষক অবশ্যই একটি ভালো বিকিরক। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কত? মনে রাখতে হবে সূর্য এর পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি কেলভিন। সকালের সূর্য দুপুরের সূর্য অপেক্ষা অধিকতর গরম হয় না কেন? এর কারণ কি? সকালের সূর্যরশ্মি বায়ুমণ্ডলের ভিতর দিয়ে অনেক দূর পথ অতিক্রম করে, এই কারণে আমরা ওইটা তেমন একটা প্রভাব আমাদের উপর পড়ে না, বিধায় কী হয়, সকালবেলা আমাদের ঠান্ডা মানে একটু কম গরম লাগে। একটি আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য শোষক ক্ষমতা কত? 1। এটা মনে রাখতে হবে 1। নিম্নের কোনটি আদর্শ কৃষ্ণ বস্তুর উদাহরণ? আদর্শ কৃষ্ণ বস্তুর উদাহরণ ল্যাম্প ব্ল্যাক, প্ল্যাটিনাম ব্ল্যাঙ্ক, উচ্চ তাপমাত্রা চারকোল ল্যাম্প। সঠিক হচ্ছে ক্যাভিটি মেনটেন্ড অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। এটা সঠিক অ্যান্সার। যদি সূর্যের তাপমাত্রা দ্বিগুণ করা হয় তবে পৃথিবী কর্তৃক গৃহীত তাপের হার কী পরিমাণ বৃদ্ধি পাবে? যদি সূর্যের তাপমাত্রা দ্বিগুণ করা হয় তবে পৃথিবী কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বৃদ্ধি পাবে 16 গুণ। অর্থাৎ এখন বর্তমানে আমরা সূর্য যেই তাপ দেয় এটি আমরা সহ্য করতে পারছি না, বাট যদি সূর্য এখন বর্তমান থেকে তার তাপমাত্রাটাকে সে দ্বিগুণ করে দেয় তাহলে পৃথিবীতে আমরা যে তাপ গ্রহণ করব সেটা হবে বর্তমান তাপের 16 গুণ। সুতরাং আমরা থাকতেই পারবো না, সব মানুষ মারা যাবে গরমে, এরকম একটা অবস্থা। উইনের সরণ সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? কম্পাঙ্ক এবং তাপমাত্রা, তাপমাত্রা এবং বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য এবং কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতা, কৃষ্ণ বস্তুর সর্বোচ্চ বিকিরণ শক্তির দৈর্ঘ্য এবং তাপমাত্রা। হ্যাঁ, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের গহ, এটাই। ওকে, তাহলে আমাদের আরেকটা টপিক শেষ হয়ে গেল, থার্মোডাইনামিক্স শেষ। আমরা এবার চলে আসছি গ্যাসের গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। যে সকল গ্যাসের গতিতত্ত্ব এর সকল স্বীকার্যসমূহ সমর্থন করে তাদের কি গ্যাস বলা হয়? বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস, নোবেল গ্যাস, প্রাকৃতিক গ্যাস। তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। যে কোনো গ্যাস নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় প্রায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এবং এটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ বলে দিই, উতা নিতা, নিতা উতা, অর্থাৎ নিতা উতা, নিম্ন উচ্চ। এটা অ্যাভোগাড্রোর সংখ্যা হলো কার্বন পরমাণুর সেই সংখ্যা যাতে কার্বন 12 পরমাণুর ভর হলো 12 গ্রাম। এক আণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা কত? এক আণবিক গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে আমার 3। এক আণবিক গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে আমার 3। এটা মনে রাখতে হবে যে 3। গড় তাপমাত্রায় দ্বিআণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা হলো 5। উচ্চ তাপমাত্রায় ত্রিআণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা হচ্ছে 7। গড়মুক্ত পদ বলতে বোঝায় গ্যাসের অনুসমের পদ যেখানে তাপমাত্রার সমানুপাতিক এবং চাপের ব্যস্তানুপাতিক। নিম্নের কোনটি সঠিক? হাইড্রোজেন একটি আদর্শ গ্যাস। এটা মোটামুটি আদর্শ গ্যাস বলা যায়, সেটা পুরোপুরি সঠিক না। অক্সিজেন একটি আদর্শ গ্যাস, বায়ু একটি আদর্শ গ্যাস, কোনোটি নয়।
তাহলে সঠিক হচ্ছে হাইড্রোজেন একটি আদর্শ গ্যাস। পিভি ইকুয়াল টু আরটি, ভি কোনটির আয়তন নির্দেশ করে? যে কোনো ভরের গ্যাস, 1 গ্রাম ভরের গ্যাস 1 মোল গ্যাস, যেহেতু এনের মান 1 তাহলে 1 মোল গ্যাসের ভর নির্দেশ করে। 1 গ্রাম অণু আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নিম্নের কোনটির উপর নির্ভর করে? হ্যাঁ, আমরা জানি তাপমাত্রার উপর। সাম্যাবস্থায় মোট শক্তি সমানভাবে সকল শক্তি মোডে বিভাজিত হয়, যাদের প্রত্যেকের শক্তির মান 1/2 kBT। কে হচ্ছে এখানে বোল্টজম্যান ধ্রুবক, কেবি এখানে বিটা আছে, এখানে নিচে হবে। এই বি দেখলে এটা বোঝা যাবে যে এটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্র, এরকম না। একে কার সূত্র বলা হয়? একে বলা হয় ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, অর্থাৎ শক্তির সমবিভাজন নীতি। গ্যাসের বর্গমূলীয় গড় বর্গবেগ তাপমাত্রার সমানুপাতিক, তাপমাত্রার ব্যস্তানুপাতিক, আণবিক না, এটা হচ্ছে তাপমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। সুতরাং কোনো সঠিক অ্যান্সার নাই। গ্যাসের তাপমাত্রা 9 গুণ বৃদ্ধি করা হলে আরএমএস বেগের অনুপাত কত হবে? সেটা হচ্ছে আমরা সিআরএমএস সমান √3RT/m দিয়ে সেই ম্যাথমেটিক্স সলভ করলে সেটা আমরা পাবো 3:1। 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য সঠিক সমীকরণ কোনটি? অর্থাৎ W/m, ডব্লিউর মান হচ্ছে 4, এম এর মান হচ্ছে আমার এখানে 2, তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে এন এর মান 2, তাহলে পিবি ইকুয়াল টু 2RT হবে। ওকে, পিবি ইকুয়াল টু 2RT। খ, একটি ধাতব বাক্সের গ্যাসের তাপমাত্রা যখন 27 ডিগ্রি থেকে 87 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, তখন 2 অ্যাটম প্রাথমিক চাপের গ্যাসের চাপ কত হবে? সেটা হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2 V2 দিয়ে যদি আমরা করি তখন আমরা ক্যালকুলেশন করলে পাবো 2.4 অ্যাটম। দুটি গ্যাস এ ও বি এর আয়তন 1, তাপমাত্রা 1 এবং চাপ 1 রেখে মিশ্রিত করা হলো। যদি মিশ্রণের তাপমাত্রা 1 হয় এবং তারা একই আয়তন দখল করে, তবে মিশ্রণের চাপ কত হবে? সেটা হচ্ছে এটা হচ্ছে PA/VA প্লাস P2 V2। আমরা যদি একটু দেখি অঙ্কটা কী হবে, দ্যাট মিনস এরকম PA/VA প্লাস PB/VB ইকুয়াল টু হচ্ছে আমার P মিক্স V মিক্স। এখানে বলছে তাপমাত্রা 1, চাপ 1 রেখে মিশ্রিত করা হলো। যদি মিশ্রণের তাপমাত্রা 1 হয় এবং তারা একই আয়তন দখল করে, তাহলে আমাদের সূত্র কি হবে? সূত্র হবে এখানে PV প্লাস PV সমান P মিক্স বের করব। V মিক্স হবে কত? V মিক্স হবে V1 প্লাস V2 অর্থাৎ V প্লাস V। তাহলে এখানে আসতেছে 2PV সমান V মিক্স ইন্টু হচ্ছে 2V। তাহলে এই VV আর ইয়েতে কাটা, তাহলে এটা হচ্ছে ও একই, এখানে তো একই মানে ভি হবে, সরি দুটোর যোগফল না। তারা বলে দিচ্ছে আগের যে আয়তন সেটাই হবে, তাহলে এটা হবে V2V। তাহলে VA কাটলে কাটা যায়, তাহলে P মিক্স ইকুয়াল টু হচ্ছে আমার 2P। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 2P। যদি আণবিক শক্তি অদৃশ্য হয়ে যায়, তবে STPতে 4.5 কেজি ভরের পানির অণু কতটুকু আয়তন দখল করবে? সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের N ইকুয়াল টু S/m, W/m, S ইন্টু BL, BL/22.4 লিটার। ওই সূত্রটা করলে আমরা বলে দিতে পারবো কতটুকু হবে। প্রতি স্বাধীনতার মাত্রার জন্য 1 মোল গ্যাসের গতিশক্তি হচ্ছে 1/2 kBT অর্থাৎ বোল্টজম্যান ধ্রুবক ইন্টু তাপমাত্রা। তারপর হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় m ভরের গ্যাস অণুর বর্গমূলীয় গড় বর্গবেগ নিম্নের কোনটির সমানুপাতিক? 1/√m। তাহলে আমাদের কি শেষ? কাইনেটিক থিওরি অফ গ্যাসেসও শেষ। আমরা এবার আসতেছি পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। কম্পাঙ্কের SI একক কোনটি? কম্পাঙ্কের SI একক হচ্ছে হার্টজ। সরল সুনির্দিষ্ট স্পন্দনে কম্পনশীল একটি কণার ত্বরণের মান নির্ভর করে কোনটির উপর? অর্থাৎ এটা কি ওই মতো তাদের সরণের উপর, এর পর্যায়কালের উপর, তাদের উভয়ের উপর। সরল সুনির্দিষ্ট স্পন্দনে কম্পনশীল একটি কণার পর্যায়কাল এবং কম্পাঙ্কের গুণফল এর মান কোনটির সমান? 1-এর সমান। সরল সুনির্দিষ্ট স্পন্দনে কম্পনশীল একটি কণার দিক সর্বদা কোন দিকে থাকে? সেটা সর্বোচ্চ বিন্দুতে সর্বোচ্চ বিন্দুর বিপরীতে সাম্য অবস্থানের দিকে, সাম্য অবস্থানের বিপরীত দিকে। এটা হচ্ছে সাম্য অবস্থানের দিকে থাকে। নিম্নের কোনটি সরল সুনির্দিষ্ট স্পন্দনের গতির উদাহরণ? সুষম বেগে বৃত্তাকার পথে গতিশীল কণা। পৃথিবীর ব্যাস বরাবর একটি সরল টানেল খনন করা হলো এবং একটি বস্তুকে এর মধ্যে ফেলে দেওয়া হলো, কি ঘটবে? এটি নিচের দিকে সুষম বেগে নামতে থাকবে না, সুষম বেগে নামতে পারবে না, যেহেতু পৃথিবীর অভিকর্ষ ত্বরণ এটাকে প্রভাবিত করবে। এর বেগ বাড়তে থাকবে
এবং টানেলের মধ্যে উচ্চ বেগে প্রবেশ করে বেরিয়ে যাবে না, এটা তো বেরিয়ে পারবে না, আস্তে আস্তে এটা ব্যাগটা প্রবাহিত হবে অভিকর্ষ ত্বরণ দ্বারা। টানেলের দুইটি চরমের মধ্যে এদিক ওদিক গতিশীল থাকবে, হ্যাঁ, টু অ্যান্ড ফ্রো একটা মোশন সৃষ্টি হবে, এটাই সঠিক অ্যান্সার। সরলসন্ধি স্পন্দে গতিশীল একটি কণার কোথায় কোনো বল পাওয়া যায় না? হ্যাঁ, সরলসন্ধি স্পন্দনগুলার কোথায় কোনো বল পাওয়া যায় না? সাম্য অবস্থানে। সাম্য অবস্থানে কোনো বল পাওয়া যায় না, ত্বরণ থাকতে পারে কিন্তু কোনো বল নাই। সরলসন্ধি স্পন্দনে গতিশীল একটি কণার সাম্যাবস্থানে থাকে সর্বোচ্চ গতিশক্তি এবং বিভব শক্তি থাকে 0। সরলসন্ধি স্পন্দনে গতিশীল একটি কণার কোথায় সর্বোচ্চ বল পাওয়া যায়? এর সর্বোচ্চ বিন্দুর যে কোনো এক জায়গায়। দুইটি শব্দ তরঙ্গ নিম্নরূপ, তাদের দশা পার্থক্য নিরূপণ করো। y1 = a sin omega t minus kx, y2 = b cos omega t minus kx। তাহলে তাদের দশা পার্থক্য হবে π/2। সরলসন্ধি স্পন্দনে গতিশীল একটি কণার সমীকরণ হলো y = 5 sin 2π/5 10t + x। স্পন্দনের কম্পাঙ্ক নির্ণয় করো। কম্পাঙ্ক হচ্ছে আমার এখানে twice pi by lambda vt plus x। আমরা যদি সূত্র a sin 2π by lambda, আমাদের এখানে যদি এই সূত্র দিয়ে করি, অর্থাৎ এখানে একটা সূত্র আমরা দেখাই, সেটা হচ্ছে y = a sin 2π by lambda vt plus minus x। তাহলে এখানে এর মান দেওয়া আছে 5 sin, এটা আছে 2π/5, ভির মান আছে 10 × t plus x। তাহলে আমরা দেখতে পাচ্ছি ল্যামডাটা হচ্ছে এখানে 5 আর ভি আছে এখানে 10। তাহলে কম্পাঙ্ক আমরা জানি ভি = f ল্যামডা, দেখা যাচ্ছে না, আর f = v/λ, ভির মান 10/5 দ্যাট ইজ 2। তাহলে অ্যান্সার হচ্ছে 2 হার্টজ। ওকে, তাহলে এটা আমাদের হলো, এটাও আমাদের হলো। তারপরের প্রশ্ন, সরলসন্ধি স্পন্দনে গতিশীল একটি কণার বিস্তার 5 সেন্টিমিটার এবং পর্যায়কাল 0.5 সেকেন্ড, এর সমীকরণ কোনটি? ওকে, y = a sin 2π/λ vt plus minus x দিয়ে বসাইলে আমরা মানগুলো বসাই দিলে পাবো y = 5 sin 4πt। একটি সরলসন্ধিত স্পন্দকে এর সাম্যাবস্থান হলো গতিশক্তি সর্বোচ্চ এবং কিন্তু বিভব শক্তি সর্বনিম্ন, হ্যাঁ, এটাই আমরা জানি। সরলসন্ধি স্পন্দনে গতিশীল একটি কণার সরণ নিম্নের কোনটির সমানুপাতিক? sin omega t এর সমানুপাতিক। a sin omega t, তাহলে এটা এই তো ধ্রুবক, তাহলে sin omega t এর কী হবে? সমানুপাতিক হবে। একটি স্থির লিফটের মধ্যে একটি সরল দোলকের দোলনকাল পাওয়া গেল t। যদি লিফটটি g/3 ত্বরণের উপরের দিকে উঠে থাকে তবে এর দোলনকাল কত হবে? সের দোলনকাল হবে √3/2 / t। সরলসন্ধিত স্পন্দনে গতিশীল একটি কণার সমীকরণ হলো d2x/dt² প্লাস ax0। এর পর্যায়কাল কত? পর্যায়কাল হচ্ছে আমরা জানি যে 2π √a, এখানে যেটা থাকবে সেটার বর্গমূল, অর্থাৎ সূত্রটা হচ্ছে শর্টকাট প্রসেস, এখানে যে a থাকবে সেটার আমরা বর্গমূল করে দিলেই হবে, কারণ অর্থাৎ d2x + dt² + ω²x = হচ্ছে 0, সেখান থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি।